সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজাত-ই রহমান আপনাদের সঙ্গে আছি পুরো পর্ব জুড়ে এবং আজকে আমাদের পর্বের যে আলোচনা সেটি হচ্ছে নেশা ও মানসিক রোগ অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর সম্পর্ক। নেশা এবং মানসিক রোগ এই দুটো কীরকমভাবে সম্পর্কযুক্ত এটি নিয়ে আমাদের অনেকেরই মাঝে অনেক ধারণা আছে, সেটা ভ্রান্ত বা সঠিক দুরকমই আছে। তো আজকের এই পর্বে আমরা এই ধারণাগুলো নিয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাইকোলজিস্ট ইসরাত জাহান বিথি। স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ নুজাত। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিথি আপা, যেটা বলছিলাম যে নেশা এবং মানসিক রোগ এই দুটো ব্যাপার আসলে কিভাবে সম্পর্কিত বা কোনো সম্পর্ক আছে কিনা এর মাঝে, এই বিষয়টি যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন। আসলে হচ্ছে যে নেশা বা মানে মানসিক সমস্যা যেটা শুরুতে আসলে বোঝা যায় না সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, শুরুতে তো সবাই নেশাটা কেন করে, কোনো ধরনের কিউরিসিটি থেকে বা একটু ফান করলাম, শুরুটা কিন্তু এরকমই হয়। হ্যাঁ, আমরা যখন কাজ করি তখন এটা দেখতে পাই, কিন্তু যখন এটার সাথে আসলে ইনভলভ হয়ে যায় তখন তো আসলে একদম ভয়ঙ্কর ধরনের মানসিক সমস্যাগুলো আসলে আসতে থাকে। তবে আমরা এরকম গবেষণাও আছে যে কিছু পার্সনের পার্সোনালিটিটা এমন থাকে তারা খুব সহজেই মাদকের প্রতি ইন্টারেস্ট গ্রো করে। হ্যাঁ, যেমন অনেকের থাকে না যে একটু, আমরা বলি না অনেক সময় যে অনেক বাচ্চা একটু সেন্সিটিভ, হ্যাঁ, বা অনেক বাচ্চা আছে খুব অ্যাটেনশন পেতে পছন্দ করে। হ্যাঁ, তখন সে যেটা করে যে মাদকটা খেলে যে সে একটু অ্যাট্রাক্ট ফিল করে, তার বন্ধুদের সাথে গিয়ে মিশে বন্ধুরা কি করছে সেই জায়গার কিউরিসিটি থেকে সে তখন ওইটার সাথে ইনভলভ হয়ে যায়। তো এই পার্সোনালিটির প্যাটার্নটাও তো আসলে এই মানসিক সমস্যাটার আরেকটা বড় কারণ আর কি। তো এটা আফটার ইফেক্টও হয়, বিফোর ইফেক্টও, মানে দুইটাই কাজ করে আর কি একটা মানুষের জন্য। মানে পার্সোনালিটি প্যাটার্নের কারণে সে নেশার দিকে চলে যাচ্ছে, এটা একটা কারণ। হ্যাঁ, এছাড়া আরও আছে যে যেমন যদি কারো ট্রমা থাকে, হ্যাঁ, চাইল্ডহুড ট্রমা থাকে বা স্ট্রেস থাকে। হ্যাঁ, স্ট্রেসে থাকলেও তো মানুষ আসলে অনেক সময় স্ট্রেসটা নিতে পারে না। হ্যাঁ, আরও কিছু কারণ যেমন হতে পারে যে ফ্যামিলির মধ্যে যদি সাবস্টেন্সের একটা ব্যাড প্র্যাকটিস থাকে, বা সাবস্টেন্স বাদ দিলাম, যদি এমন থাকে যে অনেক সময় থাকে অনেক ফ্যামিলিতে স্মোক করে। হ্যাঁ, এবং এখন তো আমরা জানি যে অনেক ফ্যামিলি কিন্তু একটু ড্রিঙ্ক অ্যালকোহলটাকে মানে অনেক অ্যালাউ করে, হ্যাঁ, নর্মাল করেছে। বা আমাদের এখন অনেক ফ্যামিলিতেই কিন্তু আমরা বাইরে থাকি, বাইরের সাথে একটা কানেকশন আছে, আমাদের কিছু ফ্রেন্ডস হ্যাঁ হ্যাঁ বিদেশে থাকে। তো ওই সব ক্ষেত্রেও তখন হয় কি জিনিসটা একটু অ্যাভেলেবেল, তো মানে ওইটা দেখতে দেখতে বড় হয়ে ওইটার প্রতি একটা কিউরিসিটি গ্রো করা। আমি একটা কেসের উদাহরণ দিই। আমার একটা কেসের ক্ষেত্রে তখন বাচ্চাটার বয়স ছিল 6 বছর। হ্যাঁ, তো তার প্যারেন্টসরা হচ্ছে এরকম একটু মানে অল্প বয়স্ক ছেলে মেয়ে, মানে তারা বিয়ে করেছে, তাদের বাচ্চা হয়েছে এরকম আর কি। তো তার ফ্রেন্ডরা যখনই আসতো বাসায় তখন এরকম অ্যালকোহলের একটা, ওয়াইনের একটা থাকতো বাসায়। তো বাচ্চাটা যখন 6 ছিল তখন থেকেই সে মানে ওই যে গ্লাসের মধ্যে থাকে না যে ওয়াইন টোয়াইন একটু দেওয়া, সে একটু একটু করে খেত। আচ্ছা, হ্যাঁ, মানে এটা পরে ছেলেটা যখন বয়স মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আসছে, 14-এ আসছে, তখন তার প্রবলেম আসলে শুরু হয়। হ্যাঁ, সে আস্তে আস্তে মোর সাবস্টেন্সের প্রতি মানে আরও বেশি অ্যাট্রাক্ট হওয়া শুরু করে, যেমন ইয়াবার দিকে ঝুঁকে যায়। এবং সে হেরোইন খায়নি কিন্তু গাঁজা, ইয়াবা এগুলোর মধ্যে সে ছিল। তো ওই কেস স্টাডিটা আমি যখন আমি দেখতে গেলাম তখন ওই মায়ের সাথে কথা বলে তখন দেখতাম, এবং সেই সময়টা ছিল যেটা বাবা মা খুব ফান করতো, এই যে দেখো ও লাইক করছে, হ্যাঁ আমরা খাচ্ছি ও লাইক করছে, মানে ওনারা জিনিসটাকে হয়তো ফান হিসেবে নিয়েছে, কিন্তু বাচ্চাটা তো আসলে ওইভাবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে এই কালচারটার সাথে আসলে ঢুকে যায়। পরিবারে যেভাবে ইউজ হতো সেটাকে ওনারা আসলে অনেক লিমিটেডই ব্যবহার করতেন, ফান হিসেবেই করতে পারতেন, কিন্তু বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যে আসলে ফানের ওই পরিমিতি বোধটা বুঝবে না, এই নলেজটাই তাদের কাছে খুব নতুন। এটা তাদের কাছে মনে হয় যে আমরা তো অল্প করে ছেড়ে দিয়েছি, ও এত বেশি করছে কেন। না, সেটাই। আরেকটা কেসের উদাহরণ দেই, সেটা হচ্ছে একটা চাইল্ড কেসই আমার ছিল, 9 বছর বয়স। তো বাচ্চাটার বাবা এবং ফুপু খেত ফ্যামিলিতে। হ্যাঁ,
তো সে সবসময় এটা দেখে অভ্যস্ত। তো মা যখন আমার কাছে নিয়ে আসছে, মানে কেসটা 9 ইয়ার্সই ওল্ড ছিল, কিন্তু মা সবসময় ভয় পেত যে ও সবসময় দেখে বাসার মধ্যে একটা অ্যালকোহলের ইউজ, তার মানে ফুপু তার চাচা সবাই মিলে খাচ্ছে। সো এটা মানে মাকে খুব ওরিট করতো। তো আমার আসলে সেশনটা বাচ্চার সাথেও হতো, মায়ের সাথেও হতো আর কি। তো তখন দেখা গেছে যে, এবং বোঝা যাচ্ছিল যে এত পরিমাণ ইউজ হতো এই বাসায়, মানে পার্টি মানেই হচ্ছে অ্যালকোহল থাকতে হবে। হ্যাঁ, সো এটা তো আসলে অনেক বড় ধরনের একটা কজ, যে এই যে দেখে ইন্সপায়ার হওয়া এবং মনে করা এটাই নর্মাল। হ্যাঁ, যে একটা ফ্যামিলির মধ্যে কালচারটা যদি ওইভাবে গড়ে ওঠে, তখন তো আসলে মাদকের দিকে চলে যাবেই। তো এখন যদি আমি সাইকোলজিক্যালি বিষয়টা বলি, সেটা হচ্ছে যে অনলাইন একটা সার্ভে আছে যে 50% মানুষ ডিসঅর্ডারে ভুগে। হ্যাঁ, সাবস্টেন্সের সাথে মানে 50% মানুষেরই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা হয়। কিন্তু একটু যদি খুলে বলেন কি কি রকম ভাবে হয়, কি কি দেখলে বলবো যে এটাকে আসলে মানে তার সাথে ডিসঅর্ডার আছে? আচ্ছা, তো শুরুতে এটা হতে পারে এরকম ইম্প্যাক্টটা যেটা আসে আর কি নর্মালি, যে এডিকশনের পরে লং টাইম যদি ক্যানাবিস কেউ নেয় বা আদার সাবস্টেন্স যদি ইউজ করে, তখন কিন্তু একটা সময় সাইকোটিক মানে প্রবলেমগুলো সাইকোসিস আসে, যেমন কানে শব্দ শোনা। হ্যাঁ, প্রায় আমি এরকম বেশ কয়েকটা ক্লায়েন্ট দেখেছি যে কানে শব্দ শুনে মানে মনে হয় যেন কেউ একটা জোর আস্তে করে শব্দ করে যাচ্ছে কানের মধ্যে, এরকম একটা বিষয়। দেন হচ্ছে ফিল করে এক ধরনের মানে মনে হয় যেন আমার সবকিছু মনে থাকছে না, মেমোরি লসের একটা বিষয় কাজ করে। সবচেয়ে বেশি যেটা হয় সেটা তো অ্যাগ্রেশনটা বেশি হয়, খুব বেশি শাউট করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, মুড খুব আপ ডাউন করে। দেন হচ্ছে সুইসাইডিয়াল অ্যাটেম্প থাকে। হ্যাঁ, অল্পতেই মনে করে যে আমি বেঁচে থাকবো না, কোনো ধরনের মিনিমাম লেভেলের স্ট্রেস নিতে পারে না। তো আমি যে জার্নালটা পড়ছিলাম আর কি, সেখানে ওই জার্নালের মধ্যে একটা আমার কাছে একটা ইন্টারেস্টিং যেটা মনে হলো, সেটা হলো যখন সাবস্টেন্সটা মানে নেয়, বডির মধ্যে নিতে থাকে, তো এটা সাধারণত অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হয়। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেটা হয় কি, আমাদের সেলফ কন্ট্রোলের যে জায়গাটা থাকে, হ্যাঁ, যে আমি মানে বাচ্চারা আস্তে আস্তে বড় হতে থাকে, তখন এটা শিখে না যে আমাকে এটা করতে হবে, আমার ইন্টারেস্টটা গ্রো করতে হবে। তো ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা ওই টিনেজ বয়সটার মধ্যে যদি কেউ মানে ড্রাগের সাথে ইনভলভ হয়ে যায়, তখন হয় কি ওই ড্রাগটা মানে আস্তে আস্তে তার সেলফ কন্ট্রোলের জায়গাটাকে দখল করতে থাকে। আচ্ছা আচ্ছা, একটা হাই ফর্মে চলে যায়। মানে কন্ট্রোল করে এইভাবে, নর্মালি হয়তো একটা বাচ্চার এত রাগ হওয়ার কথা না, কিন্তু সাবস্টেন্সের কারণে সে একটা হাই পারফরমেন্স দেখিয়ে ফেলে, তার বিহেভিয়ারটা হয়ে যায় অনেক বেশি রুড। হ্যাঁ, এবং সে ওইগুলা তো আছেই, যে যদি বাসায় আবার টাকা পয়সার থাকে, এডিকশন ফিলে, তখন তো সে মিথ্যা কথা বলতেই থাকে, কিন্তু সে দেখা যায় যে মানে বিহেভিয়ারটা তখন আর নর্মাল থাকে না, মানুষের সাথে কমিউনিকেশনগুলা খুব রাফ হতে থাকে। হ্যাঁ, এবং সে কিন্তু বুঝতেও পারে না যে সেই ধরনের বিহেভ করছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় আর কি লক্ষণ। তো আমরা এটা বুঝতে পারি, যেমন ডিপ্রেশনটা খুব বেশি কাজ করবে, মুড সুইং করবে, অ্যাংজাইটি থাকবে। যদি কোনো বাচ্চার নর্মাল যতটুকু অ্যাংজাইটি থাকে, ওর অ্যাংজাইটি লেভেলটা আরেকটু বেশি থাকবে এই শুধুমাত্র ড্রাগের কারণে। হ্যাঁ, এবং প্যারানয়া সিমটমটা খুব বেশি আসে, সন্দেহ মানে বাতিক যেটা আর কি, যে হতে পারে। এবং মানে প্রথমে তো দূরের মানুষকে সন্দেহ করে, পরে আস্তে আস্তে কাছের মানুষ, যেমন আমার একটা কেসের ক্ষেত্রে তো এমন হলো, তার মাকে নিয়েও সে সন্দেহ করতো। হ্যাঁ, যে ননস্টপ সে মার কিছু হচ্ছে কিনা, এরকম হলো। আরেকটা কেসের ক্ষেত্রে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, মাকে কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, মানে তার চিন্তাটা তখন ওইভাবে কাজ করে। হ্যাঁ, বা কোনো ধরনের হ্যারাসমেন্ট করছে আর কি। আর খাবার খেতে অসুবিধা হয়, যেমন অনেকের বলে যে খাবারে কিছু মিশিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটার মধ্যে মনে হয় কিছু একটা আছে, হ্যাঁ তুমি খেও না, তুমি ঠিক আছো তো, মানে এরকম একটা টেনশন থাকে, এক ধরনের মানে প্যানিকনেস সবসময়, এবং ফ্যামিলি সহ সবাইকে প্যানিক করে তোলে বিষয়টা, বেশি হাইপার ভিজিল্যান্ট বেশি হয়ে যায়। এবং আমি যেই ক্লায়েন্টের কথা বলছি, সেই ক্লায়েন্ট ছিল একটা ক্যাডেট কলেজের একটা স্টুডেন্ট ছিল আর কি। তো ক্যাডেটে তো সাধারণত অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে করে, হ্যাঁ, বড় করে। তখন তো তার কলেজ শেষ, সে বাসায় চলে আসছে, কিন্তু ওই সামহাও সে এই সাবস্টেন্সের সাথে রিলেটেড হয়ে
পরে দেখা গেল কি ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে সে সন্দেহ করা শুরু করে, হ্যাঁ, যে মানে একদম ছোট বড় সবাইকে, ওর ছোট ভাই ছিল, বোন ছিল, মানে মা বাবা সবাইকে, মানে কাউকে সে আর ট্রাস্টই করতে পারে না। সারাক্ষণই তার মনে হয় যেন এই মনে হয় ওদের মানে কিছু একটা হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই ধরনের সাইকোটিক সিমটমগুলো হতে থাকে যেগুলোকে ডিসঅর্ডারের সাথে কানেক্ট করা যায়। আমাদের একটা বিরতির সময় হয়ে এলো। এগুলো কি মানে এগুলো থাকলেই আসলে আমরা ডিসঅর্ডারই বলবো কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে আমার বিরতির পর। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। দেখছেন প্রমিসেস জানতে চাই, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি। আজ আলোচনা করছি নেশা ও মানসিক রোগ, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর সম্পর্ক, এই বিষয় নিয়ে সাইকোলজিস্ট ইসরাত জাহান বিথির সাথে। বিথি আপা, যে প্রশ্নটিতে ছিলাম সেটি ছিল এরকম যে এই যে সিমটমগুলোর কথা আপনি বললেন, এই সমস্ত সিমটমগুলো থাকলে কি আমরা বলবো যে এই মানুষটির সাথে আসলে কোনো মানসিক রোগ আছে? যেটা হচ্ছে মানসিক রোগ আর মানসিক সমস্যাটা নিয়ে যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি চলে আসে আর কি। হ্যাঁ, মানসিক সমস্যা কোনটা, সেটা হচ্ছে যে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না, আমার টেনশন হচ্ছে, ঘুম আসছে না, এই জিনিসগুলাকে এরকম আর কি, যে ভয় লাগছে, এগুলাকে আমরা মানসিক সমস্যা হিসেবে বলবো। আর মানসিক রোগ হচ্ছে যখন এই সমস্যাগুলাই একটা সিভিয়ার ফর্ম ধারণ করবে। হ্যাঁ, এখানে একটা টাইম ডিউরেশনের ব্যাপার আছে। মানসিক সমস্যা হচ্ছে যে কোনো পার্টিকুলার এত টাইম নাই যে এই টাইমটার মধ্যেই থাকতে হবে, কিন্তু ডিসঅর্ডারের ক্ষেত্রে হয় কি, যদি 3 থেকে 6 মাস ধরে সে এই প্রবলেমটা একদম এক্সট্রিম লেভেলে করতে থাকে, যেমন কারো যদি ডিপ্রেশন হয়, এবং ডিপ্রেশনটা যদি এমন হয় যে সে হতাশায় ভুগতে ভুগতে সবার সাথে, ডিপ্রেশন তো 2 রকমের হয়, একটা যদি ধরে নেই যে সে একদমই কথা বলে না, হ্যাঁ, সেরকম যদি হয়, কথা না বলতে বলতে সে কারোর সাথেই আর কোনো ধরনের কমিউনিকেশন করে না, হ্যাঁ, তখন এবং আদার অ্যাক্টিভিটিগুলো করে না, যেমন ওর হয়তো জবে যাওয়া দরকার, সে জবে যাচ্ছে না, হ্যাঁ, ওর হয়তো একটা জরুরি কমিউনিকেশন করা দরকার ফ্যামিলি মেম্বারের সাথে, সেটা করছে না। সো এই মানে সিভিয়ার ফর্মটা হচ্ছে এরকম। অথবা যদি আমরা বলি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে যদি এমন হয় যে ওটা তো তার একটা চাইল্ডহুড একটা ট্রমা, হ্যাঁ, একটা মানসিক ট্রমা থেকে তার এই সমস্যাটা হলো। এখন এটাকে আমরা ডিসঅর্ডার তখনই বলবো যদি এই সমস্যাটার কারণে তার আদার অ্যাক্টিভিটিগুলোতে হ্যাম্পার করে। হ্যাঁ, আদার অ্যাক্টিভিটি যেমন হচ্ছে যে আমি আমার একটা ক্লায়েন্ট দিয়ে বলি, সে হচ্ছে যে তার গার্লফ্রেন্ডের সাথে পিজা হাটে বসে তারা খাচ্ছিল, তো সেখানে গার্লফ্রেন্ড তার লাইফের একটা সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা তাকে শেয়ার করে। হ্যাঁ, মানে আমার ক্লায়েন্ট হচ্ছে একজন ছেলে, তো এই কথাটা শুনেই কিন্তু সে ট্রমাটাইজ হয়ে যায়, তার মধ্যে ওই পিটিএসডিটা গ্রো করে। এখন পরবর্তীতে দেখা যায় ঢাকা শহরে যত পিজা হাট আছে সে কোনোখানে যেতে পারে না, কারণ ওখানে গেলেই তার ওই ঘটনাটা মনে পড়ে যায়, ওই ঘটনার সাথে সাথে গার্লফ্রেন্ডের সিচুয়েশনগুলো মনে পড়ে যায়, এবং গার্লফ্রেন্ড যে সাফার করছে, কান্না করছিল, তার প্রতিটা মোমেন্ট, এবং গার্লফ্রেন্ড যেভাবে তাকে মানে শেয়ার করেছিল টু দ্য পয়েন্টে আর কি, ওই জিনিসটা তখন মনে করতে থাকে। তো এটা হচ্ছে আর কি ডিসঅর্ডার ফর্মের একটা ইসে, মানে ইনিশিয়ালি। বাট আমরা যারা ক্লিনিশিয়ান, আমাদের তো কিছু, যেমন আমরা DSM-5 ফলো করি, সেখানে আছে যে পার্টিকুলার কিছু সিমটম থাকতে হবে। হ্যাঁ, যেমন ডিপ্রেশন হলে যদি 11 সিমটম থাকে, 11 সিমটমই ম্যাচ খেতে হবে, আদারওয়াইজ উই ক্যান সে দ্যাট দিস ইজ দ্য ডিসঅর্ডার। হ্যাঁ, এবং একটা প্রবলেমও যদি ওটাতে ম্যাচ না খায়, তাহলে কিন্তু আমি তাকে ডিসঅর্ডারে ফেলতে পারি না। কেমন? সো এখন যারা নাকি এডিকশন ফিল্ডে আছে, সেখানে ডুয়াল ডায়াগনোসিসটা করতে হয়। যেমন সে যেই মানে এটা সাধারণত কি হয়, যখন অনেক বেশি এডিক্টেড হয়ে যায়, তখন তো সে কোন না কোনো একটা রিহ্যাবে তাকে নিতে হয়। হ্যাঁ, তখন সেখানে কাজটা করা হয় আর কি। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে ট্রিটমেন্ট প্রসেসটা হয়, ডায়াগনোসিসটা ওইভাবে করতে হবে। এবং সেখানে যেটা হচ্ছে যে তাকে প্রথমে তার ড্রাগ লেভেলটা দেখা, এবং সেখানে একজন সাইকিয়াট্রিস্টও কাজ করবেন, সাইকোথেরাপিস্ট কাজ করবেন, প্লাস হচ্ছে এক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কারেরও কিন্তু একটা ভূমিকা আছে। হ্যাঁ, মানে একটা গ্রুপে আসলে তাকে মানে ভালো করতে হলে তাকে মানে একটা গ্রুপ মিলে কাজটা করা লাগবে। তো সেখানে ড্রাগের অবস্থানটা বুঝে তাকে ড্রাগ থেকে বের হয়ে আসার জন্য সেখানে
নর্মাল মেডিসিনের ডক্টরও থাকতে পারেন, হ্যাঁ, উনি কাজটা করবেন, সাথে সাথে ওখানেই ডায়াগনোসটা হয়ে যাবে তার আসলে ডিসঅর্ডারটা মানে মেন্টাল ডিসঅর্ডারটা আছে কিনা। একটা জিনিস এটা কি সম্ভব যখন সে মানে কমপ্লিট ড্রাগ ইনডিউসড, তখন কি আসলে ডায়াগনোসিসটা করার মানে সেটা কি প্রপার হয়? ড্রাগ যখন ইনডিউস হয়ে যায়, আমি মাত্রই এই কথাই তোমাকে বলতে চাচ্ছিলাম, সাধারণত আমরা কখন মানে এডিকশন যারা ফিল্ডে যায় তাদেরকে আমরা প্রবলেম হিসেবে ফাইন্ড আউট করি, সে অলরেডি ডিসঅর্ডারের মধ্যে চলে গেছে তখন। আচ্ছা আচ্ছা, কারণ সে এমন কিছু কাজ করতে থাকে বাসার মধ্যে, হ্যাঁ, এমন কিছু বিহেভিয়ার করতে থাকে যেটা বাসার লোকজন আর নিতে পারে না। তার তো মেন্টাল কন্ডিশন তখন আর ওই সিচুয়েশনেই থাকে না, সে বোঝার কোনো সিচুয়েশনে থাকে না। তো এটা কিন্তু শুরুতে প্রবলেম হিসেবে, মানে আমি যদি এইভাবে বলি যে একটা বাচ্চা যদি প্রথমে ড্রাগ নেওয়া শুরু করে, তার মানে সাইকোলজিক্যাল প্রবলেমটা স্টার্ট হলো, হ্যাঁ। এখন এটা নিতে নিতে যদি 3 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, তখন হচ্ছে এটা কনফার্ম ডিসঅর্ডারে চলে গেছে। হ্যাঁ, এখন এটা আবার ডিপেন্ড করে পার্সোনালিটি প্যাটার্নের উপরে, যে কারো কারো প্যাটার্ন থাকে এরকম, সে হয়তো 5 বছরেও এডিক্টেড হলো না ওইভাবে, কিন্তু আবার কোনো কোনো বাচ্চা আছে যে মাত্র মানে 3 মাসেই সে ফুল এডিকশন ফিল্ডে চলে গেল। এটা এক একজনের বডি রেসিস্টেন্স, হ্যাঁ, এবং ওই ফ্যামিলির প্যাটার্ন, সে কিভাবে প্রত্যেকটা জিনিস মানে ইয়ে করে ডিল করে, হ্যাঁ, বা সে কিভাবে জিনিসটাকে, তার থিঙ্কিং প্রসেসটা কেমন, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। ওকে, এইভাবে অ্যাডিকশন হয়। তো যেটা বললেন যে সাধারণত যখন একটা মানুষ লং টার্ম অ্যাডিকশনের মধ্যে থাকে তখন তার ভিতরে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ফর্ম গ্রো করার একটা সুযোগ থাকে, যেটাকে কোমরবিড বলে আর কি, কোমরবিড হিসেবে তার অন্য কোনো একটা ডিসঅর্ডার হিসেবে আসা। তো এই ব্যাপারটা আসলে কতটা ভয়ঙ্কর, মানে আমার অ্যাডিকশনও আছে, তার সঙ্গে অন্য ডিসঅর্ডারের কোনো একটা কিছু সিমটম গ্রো করেছে, এটার ভয়াবহতার লেভেলটা যদি আমাদেরকে বলেন যে এটা কি কিউরেবল, সম্ভব এখান থেকে ট্রিটমেন্ট করে বের হয়ে আসা, নাকি এটা আসলে একটা পার্মানেন্ট ব্যাপার? না, এটা হচ্ছে লং টাইম একটা ক্রনিক ডিজিজের মতো হয়, একদম যে বের হয়ে আসে না তা কিন্তু না। আমার কেস ভালো হয়েছে এরকম কেসও আছে, হ্যাঁ। আমি ওইটিকে একটু কম্পেয়ার করে বলি, আমার মনে হয় তাহলে বেশি ভালো হবে, হ্যাঁ। সো কিন্তু ভালো হওয়ার জন্য যে স্টেপগুলা, এটা আসলে একটা ফ্যামিলির জন্য নেওয়া খুব টাফ হয়ে যায়। প্রথমত মানি, মানে টাকা পয়সা ওই পরিমাণে ঢালতে হয়, কারণ হচ্ছে যে যখন একটা মানুষ এডিক্টেড থাকে, তাকে রিহ্যাবে ভর্তি করলাম, তার ডিটক্সিফিকেশন সাইটটাকে আমরা দূর করলাম, তারপরে তাকে থরলি সাইকোথেরাপিস্টের কাছে রাখতে হবে। এবং এটা যদি রিহ্যাবের সিস্টেম থাকে এরকম 3 মাস থাকবে, 3 মাস তো ওখানে ওদের একটা প্রোগ্রামে থাকলো, 3 মাস থেকে বের হওয়ার পরে প্রত্যেক সপ্তাহে একবার করে তাকে আনা, আবার মানে তাকে এই এভরি উইকে এরকম করে টানা যদি 3 বছর আনতে পারে। কিন্তু হয় কি, সাইকোথেরাপি একটু এক্সপেন্সিভ, হ্যাঁ, এটা কিন্তু আবার নর্মাল কাউন্সিলিংয়ে হবে না, হ্যাঁ। আমরা তো জানি যে কাউন্সিলিংটা হচ্ছে একটু ইনিশিয়াল লেভেলের কাজ হয়, আর সাইকোথেরাপি কিন্তু একটু ডেপথ লেভেলের কাজটা করে, হ্যাঁ। সো যে এডিক্টেড থাকে তার হচ্ছে টোটালি কগনিটিভ যে মানে চিন্তার যে ফাংশনিংটা, সেটাই আসলে ডিস্ট্রয় করে দেয়, হ্যাঁ। সে তো আসলে নর্মালভাবে মানুষ যেভাবে চিন্তা করে অনেকটা ব্রেইন মানে ফাংশনিং লেভেলটাকে নষ্ট করে দেয়, একটা ড্যামেজ করে দেয়, হ্যাঁ। তো এই এমনিতে সবাই দেখলে মনে করে যে ও তো সুস্থ মানুষ, ও তো সুন্দর কথা বলছে, আবার ওরকম করে কেন, হ্যাঁ। কিন্তু এটাও যে মানে যদি এমন হয় যে একটা মানুষের হয়তো একটা কান নাই, হ্যাঁ, বা একটা চোখ নাই, চোখটা তো তাও আমরা দেখতে পাই, কিন্তু ওই যে ভিতরের জিনিসগুলো যদি একটু ড্যামেজ হয়ে যায়, ওটা তো আসলে দেখা যায় না, হ্যাঁ। তখন দেখা যায় যে ওর যেই ধরনের অন্য সব কাজ ভালো পারে, কিন্তু হয়তো এমনভাবে রেগে যায়, এমনভাবে ভাঙচুর করে, এটা আসলে ওই সাবস্টেন্সের ইউজের কারণে তার ব্রেনের ওই জায়গাটা একটা আস্তরণ পড়ে যায়, সে আর ওই নর্মাল ফর্মটা আনতে পারে না, হ্যাঁ। মানে এটাকে বলে হাইজ্যাক হয়ে যাওয়া আর কি, হ্যাঁ, যে হ্যাক করে ফেলে এই সাবস্টেন্সটা, সে যেই ড্রাগটাই নিয়ে থাকে সেটা ওই জায়গাটা দখল করে ফেলে, এবং তখন হয় কি ওর ইচ্ছা শক্তিটাকে আর ও প্রপারলি কাজে লাগাতে পারে না। এবং অনেকেরই ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে যে ভীষণ এক্সট্রিম তার আউটবার্স্ট হয়েছে, তার অল্পক্ষণের মধ্যেই প্রচন্ড অপরাধ বোধ
যে কেন করলাম, এতটা কেন হলো, এবং এখানে হচ্ছে মজার বিষয়টা হচ্ছে যখন তার অপরাধ বোধ হয়, ফ্যামিলি মেম্বাররা তখন মনে করে যে ও তো তাহলে ভালো, ও তো বুঝতে পারছে, তাহলে ও ওই কাজ করে কেন, ও কেন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই না? এই একটা মানে কোয়েশ্চেন, মানে এই মানুষটা আসলে দুটো পার্টি তখনকার জন্য সত্য। সে যখন রেগে গেছে, আউটবার্স্ট করছে, ওটাও তখন সে, এবং ওটা তার সত্যিকারেরই অবস্থা, এটা নাটক না। আবার যখন তার গিল্ট হচ্ছে, প্রচন্ড অপরাধ বোধে ভুগছে, সেটাও সত্যিকারী, ওটাও নাটক না। কিন্তু এই যে খুব অল্প সময় অল্টার হয়ে যাওয়া, সুইচ করা, এটাই স্বাভাবিক মানুষের জন্য একটা বড় প্রশ্নের জায়গা। আবার একটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সাইকোলজিস্ট ইসরাত জাহান বিথির সাথে নেশা ও মানসিক রোগ, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর সম্পর্ক, এই বিষয়ের উপর। এই যে পরিবার, তারা যখন এই ইমব্যালেন্সড বিহেভিয়ারগুলো দেখে একজন অ্যাডিক্টের মধ্যে, তখন তাদের ভেতরে ভীষণ প্রশ্ন জাগে। এই পরিবারবর্গকে আসলে আমরা কি মেসেজ দিতে চাই? অনেক ফ্যামিলি থাকে কি যে যখন দেখে যে বাচ্চাটা এডিক্টেড, আচ্ছা ওকে আমি একটা রিহ্যাবে নিয়ে গেলাম, ওরা মনে হয় 3 মাসে ওকে পুরো ভালো করে দিল, এখন আর আমার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, এটাই হচ্ছে সব করে দেবে। হ্যাঁ, সব ঠিকঠাক করে দিবে, এবং ও যখন বাসায় ফিরে সবার তখন ধারণা ও একদম ওয়েল বিহেভ করা শুরু করে দিবে। কিন্তু এইটাই হচ্ছে মানে সবচেয়ে বড় জায়গা, যে ফ্যামিলিকে এই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে যে বাচ্চাটা যেহেতু এডিক্টেড হয়ে গেছে, তার মানে ওর একটা ড্যামেজ হয়ে গেছে। এটাকে আসলে কাভার করা খুব টাফ। হ্যাঁ, মানে এটাকে অন্যভাবে কাভার করতে হবে অ্যাকচুয়ালি, অন্যভাবে মানে যেমন এই জন্যই আসলে ওই যে মানে লং টাইম সাইকোথেরাপির মধ্যে থাকতে হয়, দেন ফ্যামিলি থেরাপির মধ্যে থাকতে হয়। ছোটোখাটো কোনো স্ট্রেস আসলে কিভাবে ও হ্যান্ডেল করছে, ওকে ওই জায়গাটাকে তুলে ধরতে হয়, দেখাতে হয় যে তুমি এখানে এই রিয়াক্ট করছো। মানে এখানে হয় কি ভীষণ বড় একটা পেশেন্সের ব্যাপার কাজ করে। হ্যাঁ, এবং কোনো ফ্যামিলির জন্য কিন্তু এটা বেয়ার করা খুব কঠিন। আমরা যতই সহজে মুখে বলে ফেলি না কেন, বাট আমি যেটা বললাম যে আমার সাকসেস কেসের কথাই বলি, আমার সাকসেস কেসের মধ্যে একটা হচ্ছে মানে আমি যেভাবে আমি ওয়াইফকে মানে বোঝানোর পরে, মানে হাজব্যান্ডটা আমার ক্লায়েন্ট ছিলেন, তো ওয়াইফকে আমি ডিটেলস বলেছি যে বিষয়টা এরকম, এবং ওনারা যেহেতু একটু ওয়েল অফ ছিলেন, সো আমি যেভাবে বলেছি ওনারা সেভাবেই তাকে নিয়ে এসছে, যখন যেভাবে দরকার তাকে সেভাবে এনে ফ্যামিলি মেম্বারদেরকে এনে তার সাথে কানেকশন করে এই সেট আপটা করতে হয়েছিল। কিন্তু এটা একটু ওই যে টাফ বললাম না, যে প্রত্যেক উইকে নিয়ে আসাটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, কারণ সাইকোথেরাপিটা একটু এক্সপেন্সিভ, সবাই আসলে ওইটা যেতেও চায় না। আবার একটা সময় এসে সবাই হয় কি ওই পেশেন্সটা থাকে না, মনে করে যে ও এখন ভান করছে, ও তো ভালো হয়ে গেছে, ওর এখন আবার কি এখন। এবং সুস্থ মানেই কিন্তু সুস্থ হয়ে যায় না, এটা ভাবতে হবে যে এটা একটা ডায়াবেটিকের মতো বিষয়, এটা আজীবন ওর একটা টেক কেয়ার করে যেতে হবে। হ্যাঁ, যে ওকে আমি ছেড়ে দিলাম 3 মাসের রিহ্যাব থেকে নিয়ে এসে ও ভালো হয়ে গেল, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভ্রান্ত ধারণা আর কি। হ্যাঁ, এবং তার যে কোনো ধরনের আর মানসিক সমস্যা হবে না, সে যে কোনো কিছু করবে না, ও একদম সুস্থ মানুষের মতো কথাগুলো বলে যাবে, এটা থেকে আসলে ফ্যামিলিকে বের হয়ে আসতে হবে। সবসময় ভাবতে হবে যে ওর অলরেডি একটা ড্যামেজ হয়ে গেছে, সো এই জায়গাটাকে আমাদের সবসময় একটা গাইডেন্স দিতে হবে, একটা টেক কেয়ার করতে হবে। মানে ওর সাথে সবসময় আসলে আমাদের একটু স্পেশাল কেয়ার রাখতে হবে, কারণ তার একটা অসুবিধা আছে। এই জায়গাটা সবাইকে বুঝতে হবে, এটাই আপনি বললেন, এবং ভীষণ ধৈর্যের সঙ্গে কাজটা করতে হবে, সেটাই সবচেয়ে কঠিন একটা ব্যাপার। আরেকটা জিনিস থাকে, যেমন অনেক যারা রিকভারিং অ্যাডিক্ট, ওরা এসে রিপোর্ট করে এরকম যে আমি কোনো কিছু করলেই আমার ফ্যামিলি আবার আতঙ্কিত হয়ে যায়। আমি যদি একদিন দুপুরে মানে দিনের বেলা একটু দেরি করে ঘুমাই, ঘুম থেকে উঠি, তখনই ওনারা ভীষণ আতঙ্কিত হয়ে যায়। আমি যদি আমার কোনো প্রয়োজনে সামান্য কিছু টাকা নেই, সেটাতেও তারা খুব আতঙ্কিত হয়ে যায়। এই জায়গাটি সম্পর্কে আসলে মানে ট্রাস্ট জিনিসটা তো আসলে ভেঙে যায় অ্যাকচুয়ালি, তাই না? কারণ যে এডিক্টেড হয় সে তো এমন কিছু আসলে করে ফেলেছে। হ্যাঁ, সো যে কোনো কিছু ট্রাস্ট বিল্ড আপ করাটা তো খুব টাফ। হ্যাঁ, তো এক্ষেত্রে একজন থেরাপিস্ট যে কাজটা করেন, ওই ক্লায়েন্টকে ওই জায়গাটা ক্যাপেবল করে দেওয়া,
যে তুমি যেভাবে ট্রাস্টটা ভঙ্গ করেছো, তোমাকে আবার ঠিক ওইটারই একটা ফর্ম ধরে ট্রাস্টটা বিল্ড আপ করতে হবে, যাতে ওদের মধ্যেও একটা সময় এসে এরকম মনে না হয় যে ওকে আমি আর ট্রাস্ট করতে পারছি না, হ্যাঁ ওকে নিয়ে আমি ইয়েতে থাকছি। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি অ্যাওয়ার মানে এই না আবার সারাক্ষণ একটা প্যানিকের মধ্যে থাকা যে ও কিন্তু মনে হয় এটাও কিন্তু তাদের জন্য ট্রু, তাদের জন্য এই যে প্যানিক তারা হচ্ছেন, এই যে ওনারা হুট করে চিন্তিত হয়ে যাচ্ছেন, এটাও কিন্তু স্বাভাবিক একটা স্বাভাবিক। এবং হয় কি যে যখন মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে প্রবলেমটা হয় কি যে যখন ড্রাগটা নেয় তারা চায় এক্ষুনি এটা ভালো হয়ে যাক। কোনো কিছু কিন্তু এক্ষুনি ভালো হবে না, আচ্ছা এটা টাইম নিতে হবে। যেমন সে যদি 10টা সিগারেটের উপরে এডিক্টেড হয়ে যায়, ওকে যদি আমি এক্সপেক্ট করি কালকে থেকে তুমি একটাও খাবা না, এবং ও যদি প্রমিস করে যে না আমি কালকে থেকে খাবো না, দিস ওয়াজ মানে এটা একেবারেই একটা ভুল ধারণা। হ্যাঁ, তাকে গ্র্যাজুয়ালি কমায় আনতে হবে এবং ফ্যামিলিকে এটা একসেপ্ট করতে হবে। মানে আমরা প্যারেন্টসরা কি চিন্তা করি যে 10টা সিগারেট খাচ্ছে ও ইয়ে হয়ে যাচ্ছে, মানে থেরাপিস্ট যদি বলে যে আপনি গ্র্যাজুয়ালি 8টাতে আনেন, তারপরে 6টাতে আনেন, কিন্তু প্যারেন্টসরা কিন্তু ওইটাও নিতে পারে না যে 8টা খাবে, এটাও তো অনেক। কিন্তু এই মানে তাকে তো আস্তে আস্তে ইউজ টু করাতে হবে নর্মাল ফর্মে আনতে, কারণ সে কিন্তু হঠাৎ করে 10 সিগারেটে এডিক্টেড হয়ে যায় নাই, তাই না? তার তো যেমন ক্যানাবিস যখন খায় 1 পুর খায়, হ্যাঁ, তারপরে তো আস্তে আস্তে সেটা বাড়তে থাকে এবং মানে তার তো বডি তো এটা টলারেন্স লেভেলটা অনেক বেশি মানে বেড়ে যায়। হ্যাঁ, তো ওইটাকে আসলে গ্র্যাজুয়ালি কমাতে হবে। তো ওইখানে আসলে ফ্যামিলির ওই জিনিসটা একটা অ্যাকসেপ্টেন্সিটাও দরকার যে হ্যাঁ এটা আসলে আস্তে আস্তে জিনিসটা কমবে। আমিও যদি আশা করি যে কালকে থেকেই ও আর কোনো কিছু খাবে না, আমার মন চাইবে, রাইট, আমার মন চাইবে যে ও যাতে না খাক, কিন্তু বললে এটা আসলে করা যায় না, কারণ বডি অলরেডি ওটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং তাদের সেই ক্রেভিং থেকে বের হতে যথেষ্ট সময় লাগবে এবং এই জন্য না আসলে ফ্যামিলি কাউন্সেলিং খুব বেশি দরকার। আচ্ছা, এই ফ্যামিলি কাউন্সেলিং এর জায়গাটা যদি আরেকটু আমাদেরকে বলেন। ফ্যামিলি কাউন্সেলিং বা ফ্যামিলি থেরাপি যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমত হচ্ছে এডিক্টেড পারসনটার সাথে কে কে লিঙ্ক, মানে এটা 2টা ফর্মে করা যেতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে ক্লোজ রিলেশনশিপ, একটা হচ্ছে সেকেন্ড স্টেপে যারা আছে, আরেকটা থার্ড লেভেলে যারা আছে। হ্যাঁ, আমি যদি এইভাবে চিন্তা করি, তো একদম ক্লোজ লেভেলে যেমন হতে পারে এমন, যদি একটা ফ্যামিলিতে ধরলাম যে যে এডিক্টেড হয়েছে সে, তার আরও একটা ভাই একটা বোন আছে আর তার বাবা মা। এখন সেখানে ফার্স্টে দেখতে হবে সে কার সাথে বেশি ক্লোজ। সে হয়তো তার ছোট বোনের সাথে বেশি ক্লোজ, তাহলে ছোট বোনটাকে দিয়ে আসলে তাকে ট্রিটমেন্টের শুরুটা করাতে হবে। হ্যাঁ, সেখানে তাকে হেল্প করা যে তুমি তোমার ভাইকে এইভাবে এইভাবে আস্তে আস্তে এই স্টেপটা নাও, তোমরা যদি গল্প করো গল্পের ধরনটা কি থাকবে, মানে তাকে ওইভাবে করা। সেকেন্ড স্টেপে হয়তো ফ্যামিলির অন্য মানুষগুলো আসতে পারে। হ্যাঁ, এবং অনেক ফ্যামিলি থাকে না যে হয়তো বাবাকে ভয় পাচ্ছে বা মাকে ভয় পাচ্ছে, তাকে একটু পরে এটার মধ্যে আনা। আবার এক্ষেত্রে কখনো কখনো হোল ফ্যামিলিকে নিয়ে বসা। হ্যাঁ, কিন্তু ওই যে যে জিনিসটা দরকার যে ফ্যামিলির একটা বড় সাপোর্ট দরকার, ওর সাথে সাথে ওর যেসব ফ্রেন্ড সার্কেল আছে, মানে সোশ্যাল যে ইয়েগুলো আছে, হ্যাঁ কানেকশনগুলো আছে, সেগুলাকেও দরকার হলে তাদেরকে ডেকে নিয়ে আসা, তাদের সাথে তার একটা কমিউনিকেশন, একটা বন্ডিং তৈরি করে দেওয়া, যে যারা ভালো আছে তারা কিভাবে ভালো আছে, সে যাতে ওই জিনিসটা চিন্তা করতে পারে। তো আমরা অনেক সময় চিন্তা করি যে আর পারছি না, ওকে আমরা বাইরে পাঠিয়ে দেই বা দূরে রাখি, তাহলে মনে হয় ভালো হয়ে যাবে। ওটা তো আসলে ভালো হয় না। আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে আমি যেমন রিহ্যাবে দেখি যে অনেকেরই প্ল্যান থাকে যে তাদের ছেলেটা বা মেয়েটা 6 মাস রিহ্যাবিলিটেশনে থাকবে, তারপরে সে আর একদিনও দেশে থাকবে না, তাকে বিদেশে কোথাও পাঠিয়ে দেবে। এই আইডিয়াটা আসলে কতটা কার্যকর? কিংবা আরেকটাও আছে, সেটা হচ্ছে যে বিয়ে দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এই আইডিয়াগুলো আসলে কিরকম? আমার যে কেসটা আমি লাস্ট ইয়ারে আমি যে কেসটা দেখলাম, সেই কেসটার ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ছিল যে প্যারেন্টস তখন মনে করলো কি যে এখানে সে এত বেশি এডিক্টেড হয়ে গেল যে ওকে মনে হয় আমি বাইরে পাঠিয়ে দিলে ও ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো খারাপ ছিল। বাইরে গিয়ে হলো কি, বাংলাদেশে যে ধরনের ড্রাগসগুলো পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়ালি অত পিওর না, কিছু মিক্স থাকে সব কিছুর মধ্যে। হ্যাঁ, মানে এটা আসলে আমি যাদের সাথে কাজ করেছি তাদের কথা থেকে আমি কথাটা বলছি। তো বাইরের কান্ট্রিগুলোতে যে জিনিসটা সেল করে, হ্যাঁ যেমন আমি কানাডায় থাকি, আমি কানাডার কথা বলতে পারি, সেখানে হচ্ছে যে ক্যানাবিসটা হচ্ছে অ্যালাউ, মানে মারিজুয়ানাটা ওখানে অ্যালাউ করা। তো
ওইটা তো একদম পিওর জিনিসটা। তো আমার যে ক্লায়েন্টের কথা বলছি সেও কানাডা গিয়েছিল, তো তার যেটা হলো যে এখানে থেকে খেয়ে তার যতটা না মানে এডিকশন আসতো, ওখানে গিয়ে আরো 3 গুণ, এবং ওখানে তো এটা ফ্রি। তো যার জন্য ওর ওর ইনভলভনেসটা আরো বেশি বেড়ে গেল ওখানে গিয়ে। আর ওখানে তো প্যারেন্টসরা কেউ নাই, নিজের দায়িত্বে সব কিছু করা। হ্যাঁ, ওর কাছে যতক্ষণ পয়সা আছে ততক্ষণ সে এগুলার মধ্যে ডুবে থাকে। হ্যাঁ, সো এটা তো আসলে মনে করে যে হয়তো হ্যাঁ আমরা সোশ্যাল ইয়েটা থেকে বেঁচে যাচ্ছি, কেউ আমাকে বলছে না যে তোমার ছেলে এমন করে এই করে, কিন্তু পার্সনটার জন্য আসলে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং সে অ্যাকচুয়ালি সাপোর্ট গ্রুপ থেকেও একদম ছিটকে যায়। এখানে যদি রিহ্যাবিলিটেশন করেছে, সেখানে তার একটা সাপোর্ট গ্রুপও ক্রিয়েট হয়েছে রিকভারি থাকার জন্য। সেই সাপোর্ট গ্রুপ থেকে একদমই গ্রুপ থেকে সে ছিন্ন হয়ে অন্য জায়গায় চলে গেল। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, এই বিয়ে ব্যাপারটা নিয়ে আমরা তারপরে একটু আলাপ করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিচ্ছি এবং ফিরে আসবো খুব শিগগিরই। ফিরে এসেছি আবারও ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে নেশা ও মানসিক রোগ, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর সম্পর্ক, এই বিষয়ের উপর সাইকোলজিস্ট ইসরাত জাহান বিথির সাথে। বিথি আপা, যে প্রশ্নটা বিরতির আগে ছিলাম আমরা, যে অনেকেই মনে করেন যে তাদের সন্তানকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলেই অ্যাডিকশন থেকে তারা মুক্ত হয়ে যাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বিয়েটা কি কোনো সমাধান আসলে, বা কেমন ধরনের সমাধান? যদি মানে সে এডিকশন থেকে আসলেই তাকে বিয়ে দিলে এটা আসলে সমস্যার সমাধান না, যদি আমি মানে ইয়ে করে বলি। হ্যাঁ, কিন্তু প্রয়োজনে তো আবার বিয়ে শাদীর ব্যাপারটাও চলে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হতে পারে যে তাকে রিহ্যাব থেকে আনার পরে কিছুদিন সময় নিয়ে ফ্যামিলির সাথে তাকে একটা অ্যাডজাস্টের একটা সিচুয়েশন তৈরি করা। এখানে এই যে ফ্যামিলির ভূমিকাটা আসলে অনেক বেশি থাকে, যে বললাম না যে ধৈর্য ধরে থাকাটা আসলে কঠিন হয়ে যায়। তো তারপরে আস্তে আস্তে তাকেও প্রিপেয়ার করা যে তোমাকে বিয়ে করতে হবে এবং তোমাকে এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রে বিয়ে আসলে কখনোই সমস্যার সমাধান না। তার মানে হচ্ছে আমি একটা থেকে চেঞ্জ করে আরেকটায় চলে যাচ্ছি, ওখানে গিয়ে তো আরেকটা প্রবলেম তৈরি হবে, তাই না? বরং আমি যেখানে আছি সেখানে আমাকে নিজেকে সেলফ কন্ট্রোল করতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। হ্যাঁ, সো যে এই যে যারা অ্যাডিকশনে আছে তাদের ক্ষেত্রে যে ধরনের মুড সুইং এর কথা আপনি বললেন, যে ধরনের সিমটমস এর কথা বললেন, ফিজিক্যাল মেন্টাল ড্যামেজের কথা বললেন, যেগুলো রিপেয়ার হয় কিন্তু রিপেয়ার হতে দীর্ঘ সময় লাগে, সেই মানুষগুলোর পক্ষে একটা ইমোশনাল রিলেশনশিপ কি খুব স্টেবলি মেইনটেইন করা আসলে সম্ভব? আসলে পুরোপুরি সম্ভব হয় না। হ্যাঁ, কারণ যে বললাম না, একটা ড্যামেজ কিন্তু অলরেডি হয়ে যায়, হয়ে গেলে পরে তখন আসলে ওই জায়গাটায় কাভার দেওয়াটা একটু মুশকিল। তবে এর ক্ষেত্রে হচ্ছে যে বিয়ে শাদীটা ফ্যামিলি চেষ্টা করে দেখতে পারে। হ্যাঁ, দীর্ঘ সময় প্রচেষ্টার পর। হ্যাঁ, কিন্তু একটা সময় নিতে হবে, সময় নিয়ে সে প্রিপেয়ার কিনা, হ্যাঁ পার্সনটা প্রিপেয়ার কিনা, তারপরে স্টেপটা নেওয়া আর কি। আদারওয়াইজ আসলে ওখান থেকে বের করে এনে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, তখন হয় কি বিয়ের পরে তো নতুন নতুন আরো প্রবলেম তৈরি হবে, সেই স্ট্রেসে সে আবার এডিকশন ফিল্ডে ঢুকবে। হ্যাঁ, তো প্রত্যেকটা স্টেপই তো আমরা যত সহজে মনে করি এটা থেকে এটাতে গেলে মনে হয় আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, আসলে তো তা না, প্রত্যেকটা স্টেপই তো আসলে স্ট্রেসফুল। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, এটা মানে এটা আসলে কেউ এভাবে বলে না, কিন্তু আমার কাছে ফিল হয় এরকম যে কেউ বাবা মা বা অভিভাবক মনে করে যে ওর আরেকজনকে অভিভাবক আসুক, বিয়ে দিয়ে দিলে ওর দায়িত্ব আরেকজন নেবে, আমাদেরকে পুরাটা তখন বহন করতে হবে না। এই ব্যাপারটা খুব আমার কাছে মনে হয় আছে। এটা শুধু অ্যাডিকশনের ক্ষেত্রে না, অন্য মানসিক রোগের ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি যে এই একটা তারা যেন ভেতর থেকে ফিল হয়, যেটাকে আমরা আসলে ফেলতেও পারি না, কিন্তু এই জায়গাটা আসলে এভাবে ভাবাটা উচিত না। আসলেই না, কারণ হচ্ছে যে সে তো সেই পার্সনটা কেমন হবে আমরা তো আসলে পুরোপুরি জানি না। আর সিচুয়েশনের কারণে কিন্তু মানুষের চিন্তাটা চেঞ্জ হয়, বিহেভিয়ারটা চেঞ্জ হতে থাকে। হয়তো যেমন দেখবা যে অনেকে থাকে না যে অনেক বছর প্রেম করলো, বিয়ের পরে হ্যাপি না। হ্যাঁ, প্রেম কিন্তু 8 বছর ধরে, কিন্তু বিয়ের পর থেকে তাদের সমস্যা শুরু। এটার মানে হচ্ছে যখন সে প্রেমিক ছিল তখন তার ভূমিকাটা হয়তো খুব ভালো ছিল, তো প্রেমিক থেকে সে যখন হাজবেন্ড রোলে চলে আসছে সেখানে তার অ্যাক্টিভিটি ভালো না, সে ঠিকমতো হাজবেন্ডের যে রোলগুলা থাকে, যে রেসপন্সিবিলিটি নিতে হবে, যে কাজগুলা করতে হবে, সেটা সে করতে পারে না।
তো যারা এডিক্টেড থাকে তাদের জন্য তো এটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। যে কোনো হ্যাঁ। রেসপন্সিবিলিটি নেওয়া তাদের নেওয়াটা, জন্য হ্যাঁ, কারণ চ্যালেঞ্জিং, সে তো কমিটমেন্ট রাখা চ্যালেঞ্জিং। ওই জায়গাটাতেই তো তার উইকনেসটা থাকে। হ্যাঁ, ওখানে এসে তখন আবার তাকে, এবং তখন কি হয়, মেয়ের ফ্যামিলি থেকেও তো একটা প্রেশার আসতে থাকে, ও এরকম করে কেন, ও এরকম করে না কেন, তাই না? তবে পার্সন টু পার্সন ভ্যারি করে। একদমই যে বলবো যে কারো ক্ষেত্রে কোনোটা হয় না তা না। অনেক সময় এটাও হয় যে হয়তো বিয়ে করেছে, করার পরে সে আস্তে আস্তে ওখান থেকে নিজেকে গুটিয়ে এনেছে, এবং যাকে বিয়ে করেছে সে হয়তো অনেক বেশি সাপোর্টিভ, ফ্যামিলির থেকে তার রোলটা অনেক বেশি ভালো ছিল, সে তাকে ওখান থেকে বের করে নিয়ে আসছে। এটাও অনেক সময় হয়। হ্যাঁ, কিন্তু এই উদাহরণগুলো ব্যতিক্রম। থিওরিটিক্যালি যেটা আসে সেটা ওইরকমই যে এটা কোনো সমাধান না, বিয়েটা কোনো সমাধান না, বিয়েটা কোনো সমাধান না, বরং মানে এই চিন্তাটাই না করা ভালো যে বিয়ে দিলেই ও মনে হয় ইয়ে হয়ে যাবে, এটা না, এটা প্রবলেম আরো তৈরি করতে পারে। বরং সময় নিয়ে তার স্টেবিলিটি আরো বেশি গেইন করে, সে আরো বেশি সোবরাইটিটাকে এনজয় করে যখন সে কনফিডেন্ট হবে তখন যে গিয়ে তাকে বিয়ের কথা চিন্তা করা, হ্যাঁ, তখন গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু এই পর্যায়ে আসি যে সেক্ষেত্রে আসলে প্রিভেনশন কি হতে পারে, এই যে মাদকের যে করাল গ্রাস, সেই গ্রাস থেকে আসলে আমরা আমাদের নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি, এবং কি করলে আসলে আমাদের সন্তানরা বলি বা আমাদের পরিবার, আমাদের সমাজ, তারা মাদকের দিকে যাবে না এবং একটা সুস্থ জীবন যাপন করতে পারে। আমার কাছে এখন মানে একদম প্রেজেন্ট সিচুয়েশনে মনে হয় কি যে প্যারেন্টিংটা শেখানো দরকার সবাইকে। যেমন আমি শুরুতে কিছু কেসের উদাহরণ দিয়েছি না, যে ওই বাসার হয়তো একটা নর্মাল প্রসেস হচ্ছে যে হার্ড ড্রিঙ্কস থাকবে, হ্যাঁ, ওয়াইন থাকবে, অ্যালকোহল থাকবে, এবং এটা তারা এনজয় করবে। এটা আসলে প্যারেন্টসকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা। যতই আমরা আধুনিক যুগের মধ্যে যাই না কেন, কিছু কিছু মনে হয় একটু ওল্ড ফ্যাশন ফলো করলে ভালো। আচ্ছা। হ্যাঁ, কারণ আমার বাচ্চা, আমি হয়তো এটা বুঝে কাজটা করছি, আমার বাচ্চা তো একদম বুঝতে পারছে না। হ্যাঁ, বাচ্চা মনে করছে এটাই নর্মাল এবং এটাই হতে হবে। এই যে এটাই নর্মাল, এটাই হতে হবে, এটা তাকে ওই ফিল্ডের দিকে নিতে সহায়তা করে। এক্স্যাক্টলি। এখানে একটু যদি আমার অ্যাড করি আমার মতামত, যে প্যারেন্টটি এখন খুব লিমিটেডলি ব্যবহার করছে, খোঁজ নিলে কিন্তু জানা যাবে যে সে তার শৈশবে এটাকে নিষিদ্ধ হিসেবেই দেখেছে। সে হয়তো বড় হতে হতে তারপর তার আইডিয়া হয়েছে যে অল্প করে নিলে খুব অসুবিধা নাই, আমি এটা ম্যানেজ করতে পারবো। কিন্তু যেহেতু ছোটবেলা থেকে সেটাকে নিষিদ্ধ হিসেবেই দেখে বড় হয়েছে, সে চাইলেই অনেক বেশি কিন্তু নিয়ে নিতে পারেনি, কনজিউম করতে পারেনি। কিন্তু এটা যদি তার শৈশবে এরকম থাকতো যে বাড়িতে আসলেও আছে, তাহলে কি তার মানে আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হতো কিনা, সেটাই প্রশ্ন আছে। সো এই জায়গাটাই যে প্যারেন্টসদেরকে এই জায়গাটা একটু আমার মনে হয় বলা যে নিষিদ্ধতাই, হ্যাঁ, যেটাকে, এবং মানে ইল্লিগাল ড্রাগস ইল্লিগালি, হ্যাঁ, এটা এভাবেই বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, তাদের কিছু ট্রিকি ফর্ম থাকতে পারে। ট্রিকি ফর্ম হচ্ছে যদি তারা ড্রিঙ্ক করে তাহলে হচ্ছে বাচ্চা যেন ওইখানে না থাকে। সেটা কিন্তু বলতে চায় বলে আমি দেখেছি। ওদেরকে আসলে ওভাবে তৈরি করতে হয় অ্যাকচুয়ালি। অনেক বাচ্চা আছে দেখবেন যে কথা বলে না বিকজ অফ তার প্যারেন্টস ওভাবে শুনতে চায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং রিসার্চেও কিন্তু এরকম পাওয়া গেছে যে বাচ্চারা আসলে প্যারেন্টসের সাথে বেশি শেয়ার করতে চায়, মানে এনভায়রনমেন্ট সেরকম না পাওয়ার কারণেই তারা শেয়ার করতে পারে না। আমরা একদমই শেষ পর্যায়ে এসে গেছি আসলে বিথি আপা। অনেক চমৎকার তথ্য আসলে আপনার কাছ থেকে পাওয়া গেল, এবং আমার মনে হয় এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন, এবং প্যারেন্টিং ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি ভীষণভাবে ভাবা প্রয়োজন। একই সঙ্গে যে নলেজগুলো আপনি শেয়ার করলেন অ্যাডিকশন নিয়ে, যাদেরই পরিবারে অ্যাডিকশন আছে, আমাদের দিক থেকে রিকোয়েস্ট থাকবে তারা যেন অ্যাওয়্যার হন, এবং যারা আসক্ত আছেন তাদের প্রতি যথেষ্ট ধৈর্যশীল এবং সহমর্মী হওয়া প্রয়োজন, এবং চিকিৎসা নিশ্চিত করা ভীষণভাবে প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি আগামী সপ্তাহেও আপনারা আমাদের সাথে একইভাবে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।